এমন কিছু সত্যি থাকে যা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়। আজ আমরা ঠিক সেরকমই এক গল্পের কথা বলবো। এক সম্রাজ্ঞী আর তার এক সাধারণ বৃত্তের মধ্যে গড়ে ওঠা এক অবিশ্বাস্য সম্পর্কের কাহিনী, যা ১০০ বছরেরও বেশি সময় ধরে সবার চোখের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল। চলুন ইতিহাসের সেই প্রায় হারিয়ে যাওয়া অধ্যায়টা আজ খুলে দেখা যাক। একবার ভাবুন তো, সময়টা ১৯০১ সাল। রানী ভিক্টোরিয়া এইমাত্র মারা গেছেন, আর তার ছেলে নতুন রাজা সপ্তম এডওয়ার্ড সিংহাসনে বসেই প্রথম যে কাজটা করলেন তা হল ইতিহাসের একটা অংশকে আক্ষরিক অর্থেই পুড়িয়ে ছাই করে দেওয়া। রাজপ্রাসাদের রক্ষীরা গিয়ে হানা দিল আবদুলের কটেজে। রানীর নিজের হাতে লেখা সব চিঠি, তাদের বন্ধুত্বের একমাত্র জীবন্ত সাক্ষী, সব কেড়ে নিয়ে সেখানেই জ্বালিয়ে দেওয়া হলো। এটা শুধু একটা হুট করে নেওয়ার সিদ্ধান্ত ছিল না, ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র। কিন্তু আসল প্রশ্নটা হলো, কে এই আব্দুল করিম? আগ্রার একজন সাধারণ মানুষ থেকে কিভাবে তিনি ব্রিটিশ সম্রাজ্ঞের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠলেন? আর তার স্মৃতি রাজপরিবারের জন্য এতটাই ভয়ের কারণ কেন হয়ে দাঁড়ালো যে তাকে ইতিহাস থেকেই মুছে ফেলার এমন মরিয়া চেষ্টা করা হলো? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। প্রায় ১০০ বছর ধরে এই গল্পটা প্রায় হারিয়েই গেছিল। রাজপরিবার আপ্রাণ চেষ্টা করেছিল যাতে আব্দুল করিমের নামটা কেউ আর মনে না রাখে। কিন্তু কিছু সত্য আগুনের মতো, তাই না? ছাই চাপা দিয়ে রাখলেও একেবারে নিভিয়ে ফেলা যায় না। আর এই গল্পের পুনর্জন্ম হল সাংবাদিক শ্রাবণী বসুর হাত ধরে। ২০০৩ সালে তিনি রানীর একটা বাড়িতে ঘুরতে গিয়ে দেয়ালে টাঙানো এক ভারতীয় ভদ্রলোকের ছবি দেখে অবাক হন। তার চেহারায় কোনো সাধারণ ভৃত্যের ছাপ ছিল না, ছিল এক অদ্ভুত সম্ভ্রম। ওই একটা ছবি শ্রাবণীকে এমন এক অনুসন্ধানে নামিয়ে দেয় যা প্রায় ৫ বছর ধরে চলেছিল। উদ্দেশ্য একটাই, হারিয়ে যাওয়া এই সত্যিটা খুঁজে বের করা। আর সেই রহস্যের চাবিকাঠিটা কোথায় লুকিয়েছিল জানেন? খোদ রানী ভিক্টোরিয়ার নিজের হাতে লেখা ১৩টা ডায়েরিতে। আসলে এগুলো ছিল তার উর্দু শেখার খাতা। প্রায় ১০০ বছর ধরে পশ্চিমা ইতিহাসবিদরা এই ডায়েরিগুলোকে পাত্তাই দেননি, কারণ তারা তো আর উর্দু পড়তে পারতেন না। আর তাদের এই অবহেলার কারণেই ইতিহাসের এমন একটা অমূল্য দলিল রক্ষা পেয়ে গেছিল। এই ডায়েরিগুলোই রানীর জীবনের সেই গোপন অধ্যায়টা সবার সামনে নিয়ে আসে। তো চলুন এবার একদম শুরুতে ফিরে যাওয়া যাক। কিভাবে এই অসাধারণ সম্পর্কের সূচনা হয়েছিল, কিভাবে আগ্রার এক সাধারণ যুবক ব্রিটিশ সাম্রাজ্যের মন জয় করে নিয়েছিলেন। করিমের উত্থানটা ছিল একেবারে উল্কার মতো। ১৮৮৭ সালে তিনি ইংল্যান্ডে এসেছিলেন রানীর জুবিলি উপলক্ষে পাঠানো একজন সাধারণ পরিচারক হিসাবে। কিন্তু তার ব্যক্তিত্ব, ভারতের নানান গল্প আর তার রান্না করা চিকেন কারি রানীকে এতটাই মুগ্ধ করে ফেলে যে মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি সাধারণ ভৃত্য থেকে রানীর শিক্ষক হয়ে যান। আর ঠিক ১ বছরের মাথায় তিনি হয়ে ওঠেন রানীর মুন্সি, অর্থাৎ তার অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা। এখন এই মুন্সি শব্দটা কিন্তু শুধু একটা পদবি ছিল না। রানী ভিক্টোরিয়ার কাছে মুন্সি ছিলেন তার শিক্ষক, তার বন্ধু, তার পরামর্শদাতা, আর ভারত নামের বিশাল দেশটাকে চেনার জন্য তার ব্যক্তিগত জানালা। এই একটা পদ করিমকে রাজপ্রাসাদের সবার থেকে আলাদা একটা সম্মান আর ক্ষমতা দিয়েছিল। তাদের সম্পর্কের গভীরতা কতটা ছিল তা রানীর নিজের ডায়েরি পড়লেই বোঝা যায়। তিনি লিখেছেন, করিম তার জন্য এক প্রকৃত স্বস্তি। ভাবুন তো, একজন সম্রাজ্ঞী যিনি ক্ষমতার শীর্ষে থেকেও সারা জীবন একাকিত্বে ভুগেছেন, তার কাছে কথাটার মানে কতটা গভীর হতে পারে। এটা আসলে দুটো মনের মিল ছিল। তাদের চিঠিপত্রগুলো আরও অবাক করার মতো। রানী তাকে লিখতেন তোমার স্নেহময়ী মা বা আমার প্রিয় বন্ধু বলে। ব্রিটিশ সম্রাজ্ঞে তিনি ভালোবেসে চিঠির শেষে উর্দুতে নিজের নাম সই করতেন। এই ছোট ছোট ব্যাপারগুলোই আসলে বলে দেয় তাদের সম্পর্কটা কতটা প্রথাভাঙা আর গভীর ছিল। কিন্তু রানীর এই ভালোবাসা, এই বন্ধুত্ব রাজপ্রাসাদের বাকিদের চোখে ছিল একেবারে বিশ্বের মতো। আর এই সম্পর্ককে কেন্দ্র করেই শুরু হয়েছিল তীব্র ঘৃণা, ঈর্ষা আর ষড়যন্ত্র। দেখুন, একই মানুষ, অথচ তাকে নিয়ে দুটো সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি। রানীর চোখে করিম ছিলেন সেই বন্ধু যিনি তার সাথে রানী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে মিশতেন।
কিন্তু রাজসভার বর্ণবাদী আর অহংকারী সদস্যদের কাছে একজন ভারতীয় মুসলমানের এত সম্মান পাওয়াটা ছিল একটা চরম অপমান, একটা বিদ্রোহের শামিল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, রানী ভিক্টোরিয়া এই ভণ্ডামিটা খুব ভালো করেই বুঝতেন। যখনই রাজসভার সদস্যরা করিমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসত, তিনি তাদের মুখের ওপর বলে দিতেন যে আসল কারণটা হল জাতিবিদ্বেষ আর হিংসা। ভাবা যায় নিজের সময়ের থেকে কতটা এগিয়েছিলেন তিনি। রানী কিন্তু করিমকে ভালোবাসা আর উপহারে একেবারে ভরিয়ে দিয়েছিলেন। রাজকীয় এস্টেটে আলাদা বাড়ি, ভারতে জমি, বড় বড় রাজকীয় সম্মাননা কিছুই বাকি রাখেননি। এমনকি তার বাবাকে উইন্ডসর ক্যাসেলের ভেতরে হুক্কা খাওয়ার অনুমতিও দিয়েছিলেন, যা ছিল তখন অকল্পনীয় একটা ব্যাপার। আর রানীর এই উদারতাই রাজসভার হিংসার আগুনে আরও ঘি ঢালছিল। বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে রাজসভার সবাই মিলে একসাথে পদত্যাগ করার হুমকি দেয়। শুধু তাই না, তারা রানীকে পাগল প্রমাণ করারও চেষ্টা করে, যাতে তিনি করিমকে তাড়িয়ে দিতে বাধ্য হন। কিন্তু রানী ছিলেন পাহাড়ের মতো অটল। নিজের বন্ধুকে রক্ষা করার জন্য তিনি গোটা রাজপরিবারের বিরুদ্ধে একা রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু রানীর মৃত্যুর পর কি হল? সেই বন্ধুত্বের স্মৃতিচিহ্নগুলো কিভাবে রক্ষা পেল, আর কেমন করেই বা এই চাপা পড়া ইতিহাসটা আবার সবার সামনে এলো? রানীর মৃত্যুর সাথে সাথেই যেন আব্দুলের মাথার ওপর থেকে সুরক্ষার ছাতাটা সরে গেল। নতুন রাজা এক মুহূর্ত দেরি করেননি। রানীর শেষকৃত্যর কয়েকদিনের মধ্যেই আব্দুলের বাড়িতে হানা দিয়ে সব চিঠি পুড়িয়ে ফেলা হলো, আর তাকে তার পরিবার সহ ইংল্যান্ড থেকে চিরদিনের জন্য নির্বাসিত করা হলো। দেশে ফিরে করিমের বাকি জীবনটা একাকিত্ব আর বিষাদে কেটেছিল। তিনি তো শুধু তার সম্মান বা সম্পত্তি হারাননি, তিনি হারিয়েছিলেন তার সবচেয়ে কাছের বন্ধুকে। শোনা যায়, জীবনের শেষ দিনগুলোতে তিনি প্রায়ই আগ্রায় রানীর একটা মূর্তির পাশে গিয়ে একা বসে থাকতেন, হয়তো পুরনো দিনের কথা ভাবতেন। মাত্র ৪৬ বছর বয়সে একটা ভাঙা মন নিয়েই তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান। কিন্তু নতুন রাজা একটা জিনিস ধ্বংস করতে পারেননি, আর সেটা হলো আব্দুলের নিজের হাতে লেখা ডায়েরিটা। ১০০ বছর পর সাংবাদিক শ্রাবণী বসুর অক্লান্ত পরিশ্রমী তাকে করিমের বংশধরদের কাছে পৌঁছে দেয়, যারা পরম যত্নে সেই অমূল্য ডায়েরিটা আগলে রেখেছিলেন। আর এই ডায়েরিটাই ছিল গল্পের সেই হারিয়ে যাওয়া অংশ, যা আমাদের করিমের চোখে পুরো ঘটনাটা দেখার সুযোগ করে দিয়েছে। তো এই যে একটা প্রায় হারিয়ে যাওয়া গল্পকে আমরা খুঁজে পেলাম, এর আসল তাৎপর্যটা কি? কেন একজন রানী আর তার ভারতীয় বন্ধুর কাহিনী আজকের দিনেও এতটা গুরুত্বপূর্ণ? কারণ এটা তো শুধু দুজন মানুষের বন্ধুত্বের গল্প নয়, এই সম্পর্কটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের গোড়ামি, বর্ণবাদ আর ক্ষমতার অহংকারের বিরুদ্ধে একটা নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ। একজন ভারতীয় মুসলমান আর ব্রিটিশ সম্রাজ্ঞীর মধ্যে এই অসম বন্ধুত্ব সেই সময় সব সামাজিক নিয়মকানুনকে সজোরে একটা ধাক্কা দিয়েছিল। এই গল্পটা রানী ভিক্টোরিয়াকে শুধু একজন শাসক হিসেবে নয়, বরং একজন একা মানুষ হিসেবে চিনতে সাহায্য করে, যিনি জীবনের শেষ দিকে এসে একজন খাঁটি বন্ধু খুঁজে পেয়েছিলেন। আর এটা আমাদের দেখায় যে ব্রিটিশ আর ভারতের জটিল ঔপনিবেশিক সম্পর্কের আড়ালেও দুটো মানুষের মধ্যে একটা নিখাত মানবিক সম্পর্ক গড়ে ওঠা সম্ভব। শেষে গিয়ে একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, আব্দুল করিমের গল্পটা তো না হয় খুঁজে বের করা গেল, কিন্তু একবার ভেবে দেখুন তো, ইতিহাসের পাতা থেকে ক্ষমতার দাপটে বা জাতিবিদ্বেষের কারণে এমন আরও কত কাহিনী ইচ্ছে করে মুছে ফেলা হয়েছে। কত না বলা গল্প হয়তো আজও আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে, শুধু আবিষ্কার হওয়ার অপেক্ষায়।